উফ, হারুদা, যা আবহাওয়া! আজ রাতে মনে হয় আর বাড়ি ফেরা হবে না। আরে ভয় পাচ্ছিস না? হারুদার সাথে থাকতে ভয়ের কি আছে? ধুর, ভয়ের কি আছে? আমার তো বেশ লাগছে। হারুদা, এই ঝড়ের রাতে একটা জ্যান্ত অভিজ্ঞতার কথা শোনাও না, যা আগে কাউকে বলনি। জ্যান্ত অভিজ্ঞতা? আচ্ছা শোন। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন আমি সুবীরদের মতোই ছটফটে যুবক, রক্ত গরম, ভয় ডর একটু কমই ছিল। কিন্তু সেই এক রাতের ব্যবধানে আমার পুরো জীবনটাই বদলে গিয়েছিল। তখন আমি নতুন একটা সরকারি চাকরিতে ঢুকেছি। মাস শেষে প্রথম বেতন পেয়ে শখ হলো শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রী মিতালিকে সারপ্রাইজ দেব আর তাকে নিয়ে আসব। গঞ্জ থেকে বিকেল বেলাতেই ট্রেন ধরেছিলাম, কিন্তু ফিরতি পথে ট্রেন লেট আর লাইনে গোলমালের কারণে কালনা স্টেশনে যখন নামলাম, ঘড়িতে তখন রাত 9:30। স্টেশনটা ছিল একদম নির্জন, মাস্টার ছাড়া আর কোনো মানুষ ছিল না। স্টেশন থেকে শ্বশুর বাড়ি যাওয়ার একমাত্র শর্টকাট রাস্তা ছিল ওই অভিশপ্ত বাঁশখালীর ঝোপ পার হয়ে। গ্রামের লোকে বলতো ওখান দিয়ে অমাবস্যার আশেপাশে রাতে একা যেতে নেই। আমি যখন ঝোপের ঠিক মাঝখানটায় পৌঁছালাম, হঠাৎ চারদিকের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কে ওখানে? মিতালিদের গ্রাম তো আর বেশি দূর নয়, আর একটুখানি পথ। অন্ধকারের ভেতর থেকে কেউ একজন ফিস ফিস করে বলল, দিয়ে যা, মিষ্টিগুলো দিয়ে যা। ঠিক তখনই দূর থেকে একটা টর্চের আলো সোজা এসে পড়ল মুখে। দেখা গেল একজন মাঝবয়সী লোক সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁধে একটা চাদর জড়ানো। কে গো, এত রাতে একা এই মরণ ফাঁদে কেন এসেছো? আমি বিবেকবাবুর বাড়ি যাব। লণ্ঠনটা নিভে গেছে আর কেমন যেন অদ্ভুত সব শব্দ শুনছি। বীরেন বাবু? ও, তুমি ওনার নতুন জামাই বুঝি? চিনি চিনি, ওনার মেয়ে মিতালির বিয়েতে আমি প্যান্ডেলের কাজ তদারকি করেছিলাম। এসো, আমার সাইকেলের পেছনে বসো, পৌঁছে দিচ্ছি। আপনার নাম? আর আপনি মাঝরাতে লাঠি আর টর্চ নিয়ে কোথায় যাচ্ছেন? আমার নাম গোপাল, গ্রামের চৌকিদার বলতে পারো। আমার যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই ছোটবাবু। আজ এই পাড়ায়, তো কাল ওই শ্মশানের ঘাটে। সারা রাত পাহারাই আমার কাজ। গোপালদা, ওগুলো কি? ও রাক্ষস না ভূত? আমাদের দিকেই আসছে। ছোটবাবু, চোখ বন্ধ করো আর মনে মনে ঈশ্বরকে ডাকো। ভয় পেলেই ওরা চেপে ধরবে। গোপলা, আজ অনেক দিন পর জ্যান্ত মানুষের গন্ধ পেয়েছি। একে ছেড়ে দে, একে আমাদের দিয়ে দে। সরে যা এখান থেকে। খবরদার একে ছোঁয়ার চেষ্টা করবি না। আমি বেঁচে থাকতে, ধরি, আমি এই পথে থাকতে তোরা এর কোনো ক্ষতি করতে পারবি না। এই যে ছোট বাবু, সামনেই ওই তো বীরেন বাবুর বাড়ি। এবার তুমি একা যেতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ গোপালদা। এই টাকাটা রাখুন। আর মিষ্টির হাঁড়িটা তো ভেঙে গেল, না হলে আপনাকে দিতাম। টাকা আমার আর কোনো কাজে লাগবে না ছোট বাবু। মিষ্টিও আমার পেটে সইবে না। তুমি ভালোই ভালোই বাড়ি পৌঁছাও, তাতেই আমার শান্তি।
আরে ও মিতালি, কোথায় গেলে তোমরা? দেখো, আমি তো চলে এসেছি। হারু, তুমি? ওই বাঁশখালির পথ দিয়ে কেউ তো রাতে সুস্থ অবস্থায় ফিরতে পারে না। এসো বাবা, ভিতরে এসো। আরে বাবা, রাস্তায় একটু বিপদে পড়েছিলাম, লণ্ঠন নিভে গিয়েছিল। কিন্তু আপনাদের গ্রামের গোপাল চৌকিদার আমাকে সাইকেলে করে একদম বর্ডার পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। উনার জন্যই আজ বাঁচলাম। গোপাল সাইকেল নিয়ে, আর কাঁধে কালো চাদর। হ্যাঁ, আপনি চেনেন তাকে? হারু, মাস তিনেক আগে ওই বাঁশ বাগানে একদল ডাকাত ডাকাতি করতে এসেছিল। গ্রামের পাহারাদার গোপাল একাই লাঠি আর শিকল নিয়ে ডাকাতদের আটকে ছিল, কিন্তু ডাকাতরা তাকে ওখানেই খুন করে ফেলে রেখে যায়। ও তো 3 মাস আগেই মারা গেছে। কিন্তু মরার পরেও লোকটা গ্রামের চৌকিদারি ভোলেনি। এই পথে কোনো ভালো মানুষ বিপদে পড়লে ও আজও বাঁচায়। সেই রাতের পর থেকে আমি আর কোনো দিন রাত করে একা ওই পথ দিয়ে ফিরিনি। পরোপকারী গোপাল আজও ওই পথে পাহারা দেয় কিনা জানি না, তবে সেদিনের পর থেকে ওই বাঁশ বাগানে আর কোনো ডাকাত বা খারাপ আত্মা টেকেনি। হারুদা, আচমকা বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল না? আমার কেমন যেন শীত করছে। চলো পরেশ কাকা, এবার দোকান বন্ধ করো। বৃষ্টির চেয়ে হারুদার গল্পটা বেশি ভয়ঙ্কর। আর একটু থাকলে আমি এখানেই অজ্ঞান হয়ে যাব। চলো সবাই এখন বাড়ি যাই, অনেক রাত হলো। সবাই তাড়াহুড়ো করে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। সুবীরের বাড়ি ছিল অন্য পাশে, তাই তাকে একা যেতে হলো। সুবীর হাঁটছে একটি অন্ধকার রাস্তা ধরে। তার চোখ যত দূর যায় শুধুই অন্ধকারে ঘেরা। এক পর্যায়ে তার ভয় অনুভূতি হতে শুরু করে। তার মনে হতে থাকে অন্ধকার থেকে কেউ তার পিছু করছে। তখন সুবীর বলতে লাগলো, দোকান থেকে আমার বাড়ির দূরত্ব সর্বোচ্চ গেলে 20-20 সময় লাগে, কিন্তু আজ প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে হাঁটছি, কিন্তু রাস্তার শেষ হওয়ার নামই নিচ্ছে না। এমন সময় সুবীর সামনে কিছু একটা দেখে থমকে দাঁড়ায়। ভয়ে তার পুরো শরীর কাঁপতে শুরু করে। তারপর সব অন্ধকার। এক পর্যায়ে আমরা দেখতে পাই কিছু একটা সুবীরের নিথর দেহ জঙ্গলের ভেতর টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি সুবীরের সাথে ভয়ানক কিছু হয়েছে।